দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। এতক্ষণ দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। চলে যাব পুরো খবরে। সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত সচিবালয়ে বিক্ষোভ চালানোর ঘোষণা কর্মচারীদের। নিবর্তনমূলক ও কালা কানুন আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, কর্মচারীদের আপত্তি থাকলে আলোচনা করে সমাধান সম্ভব। রোববার সকালে সচিবালয়ের ভেতরের চিত্র। শত শত কর্মচারী দপ্তর ছেড়ে নিচে নেমে মিছিল করছেন। মিছিল থেকে স্লোগানের জোরালো দাবি, মানা হবে না কালাকানুন। মিছিল স্বরাষ্ট্র, গণপূর্ত এবং জনপ্রশাসন মন্ত্রণালয় প্রদক্ষিণ শেষে বাদামতলায় এসে জড়ো হয়। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে। খসড়াটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা পুনর্বিবেচনারও দাবি জানান কর্মচারীরা। পূর্বের আইন এবং বিধানগুলোতে এরকম ছিল যে সে যথেষ্ট কারণ দর্শানোর সুযোগ পেত এবং সে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেত, কিন্তু এই নিবর্তনমূলক আইনে সেই সুযোগটা রাখা হয়। কোনো ক্রমেই যাতে সরকারি চাকরি বিধানের সাথে সংযোজিত না হয়। যখন সারা দেশে একটা বিব্রত অবস্থা বিরাজমান, সেই মুহূর্তে সচিবালয়ে একটা কালো আইন বানানোর তৈরি করার কোনো প্রয়োজন কি ছিল? এই অধ্যাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনের নেতারা। এই বিশেষ বিধান যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। যদি সরকার কাজের প্রতি যাতে দায়িত্বশীল হয়, সরকার দায়িত্বশীল হয় না কেন? এখনই ঘোষণা দেখ যে এই আইন হবে না, আমরা এখন কাজে ফিরে যাব। এদিকে সচিবালয়ের মধ্যে কর্মচারীদের এমন বিক্ষোভ কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন। সরকার প্রয়োজন মনে করছে বলে পুনরায় এই আইনের সংশোধন করছে। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে, তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে। যেটা যে সময় দরকার পড়ে সেই সময় সেটা দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, সরকারি কর্মচারীদের শৃঙ্খলাহীনতায় গতি কমছে সরকারি কাজে। এই অবস্থা থেকে উত্তরণে 1979 সালের অধ্যাদেশটি ফেরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়র পদে শপথের দাবিতে চলা আন্দোলনে অবরুদ্ধ নগর ভবন। জন্মসনদ সহ বিভিন্ন সেবা নিতে এসে গেট থেকেই ফিরে যেতে হচ্ছে শত শত সেবা প্রত্যাশীদের। সেবা দিতে না পেরে দুঃখ প্রকাশ করছেন কর্মকর্তা কর্মচারীরা। ভুক্তভোগীরা বলছেন, স্থানীয় সরকার বিভাগ থেকেই সংকটের শুরু, আর সেখান থেকেই সমাধান করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। শান্তিনগরের বাসিন্দা মোসাম্মদ মিতা কয়েকদিন ধরেই আসছেন 1.5 মাসের বাচ্চার জন্ম সনদ নিতে। গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নিতে হবে দেশের বাইরে। নাগরিক সেবা বন্ধ থাকায় দিশেহারা এই মা। আজকে 15 দিন যাবত ধরে, যতদিন পর্যন্ত ট্রিটমেন্টের বিষয়টা আমাদের সামনে আসছে, ততদিন থেকে শুরু করে এখন পর্যন্ত বার্থ সার্টিফিকেট বের করতে পারতেছে না। একটা মার যে এটা আর্তনাদ, এটা আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। কবে খুলবে? আমি কি করব? আমি এরকম একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে আমি বাসার মধ্যে বসে আছি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে সংহতি জানিয়ে অনড় অবস্থানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মী সমর্থক ও কর্মকর্তা কর্মচারী। দাবি আদায়ে অবস্থান কর্মসূচি থেকে বিক্ষোভ। আন্দোলনের প্রথম দিন থেকে প্রধান ফটকে দেয়া হয় তালা। বেশ কিছুদিন ধরে নগর ভবন অবরুদ্ধ থাকায় শিখেই উঠেছে নাগরিক সেবা। বন্ধ রয়েছে সব ধরনের পরিষেবা। সেবা নিতে এসে গেট থেকে ফিরে যেতে হচ্ছে শত শত সেবা প্রত্যাশীদের। কিছু লোক আছে যারা অফিসের বিভিন্ন কাজে টাজে আসতেছে, তারা হয়তো সহিসে যে ডোকে না হলে বের হয়ে যায়। জন্মসনদ সহ নানান জটিলতায় ভুক্তভোগীরা চাইছেন দ্রুত সমাধান। এই সপ্তাহ বৃহস্পতিবার লাস্ট ডেট ফর্ম ফিল আপে, তো যেটা জনগণের সুবিধা হয়, ভালো হয়, সেই ডিসিশন দ্রুত তার সাথে যাতে নেই। এটা দ্রুত সমাধান চাই। আমাদের সাধারণ জনতা অনেক অসুবিধা হইতেছে, এটার যত দ্রুত সমাধান হবে আমাদের জন্য ভালো হবে। এদিকে নাগরিক সেবা দিতে না পেরে দুঃখ প্রকাশ করছেন কর্মকর্তা কর্মচারীরা। বলছেন, স্থানীয় সরকার বিভাগ থেকেই সংকটের শুরু, সেখান থেকে সমাধান করতে হবে। দ্রুত সংকট সমাধানের আশা তাদের। বিভিন্ন জনের ট্যাক্স বার দিতে পারতেছে না, জন্ম নিবন্ধন করতে পারতেছে না, আমরা যারা অফিসে আছি তারা কাজ করতে পারতেছি না।
বর্তমান যে প্রশাসক আছেন তিনি বড় আকারের কোনো কিছু ডিসিশন নিতে চান না। গোড়া থেকে যদি সংকটের সমাধান করা না হয়, আগা থেকে সমাধান করা হয়, তাহলে সংকট আস্তে আস্তে বাড়ে। অতি দ্রুতই এটা সংকটটা নিরসন করা প্রয়োজন। অতি দ্রুত সংকট সমাধান না হলে মুখ থুবড়ে পড়বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা। জনভোগান্তি না বাড়িয়ে দ্রুত সমাধান হবে সংকটের, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রোববার ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এই রিট দায়ের করেন। এর আগে গত বৃহস্পতিবার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। আদালত বলেন, রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়। অনিশ্চয়তা কাটাতে দ্বিতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেল 5টা 50 প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় শুরু হওয়া বৈঠকে 11টি দলের একজন করে প্রতিনিধি অংশ নিচ্ছেন। প্রথম দফার বৈঠকে রয়েছেন এলডিপি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাসদ সহ কয়েকটি দলের নেতারা। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। সেখানে আছেন সহকর্মী শাহ আলী জয়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জয়, দিনের দ্বিতীয় ধাপের বৈঠকে কারা কারা থাকছেন, আর প্রথম বৈঠকটিতে কোন কোন বিষয়ে গুরুত্ব পেয়েছে? ফয়সাল, প্রথম ধাপের যে বৈঠকটি সেটি কিছুক্ষণ আগে শেষ হলো এবং বৈঠকে কি কি আলোচনা হলো সেই বিষয়ে কিছুক্ষণের মধ্যেই ব্রিফ করে জানানো হবে বলে আমরা জানতে পেরেছি। আপনি নিশ্চয়ই জানেন যে নানা ক্ষোভ এবং হতাশা থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন বলে এরকম একটি কথা গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক দল সরকার প্রধানের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ের বৈঠকটি শেষ হয়েছে কিছুক্ষণ আগে, যেমনটি আপনাকে বলছিলাম, এবং দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন ইসলামিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেখানে হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ 9 জন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আপনাকে জানিয়ে রাখি যে অল্প কিছুক্ষণের মধ্যেই এই প্রথম পর্যায়ের বৈঠকের ব্রিফিংটি অনুষ্ঠিত হবে এবং সরাসরি ফয়সাল আপনাকে সেখানে যুক্ত করার চেষ্টা করব। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ খবরাখবর। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার। ডিসেম্বরের মধ্যেই দিতে হবে জাতীয় নির্বাচন, আবারও এই দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলছেন, সরকারকে অবশ্যই জনগণের কথা শুনতে হবে, এখানে মান অভিমান বা রাগ অনুরোধের কোনো সুযোগ নেই। ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তারেক রহমান এসব কথা বলেন। তার প্রত্যাশা, অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে সুষ্ঠু জাতীয় নির্বাচন। ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহু বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে থাকার জন্য এনপিপির নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। বলেন, ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি দরকার জনগণের ক্ষমতায়ন। স্বৈরাচার বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে একাত্ম হয়ে কাজ করেছে। নানা ইস্যুতে কথা বলতে গিয়ে আনে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ। জানান, ডিসেম্বরের মধ্যেই হতে হবে জাতীয় নির্বাচন। বিএনপির শীর্ষ এ নেতার প্রত্যাশা, সবার সহযোগিতায় শীঘ্রই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে পাবে নতুন বাংলাদেশের মানুষ। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নেই বলে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না অন্তর্বর্তী সরকার। ফলে দিন দিন বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে এবং এই কারণেই হুমকি ধমকি উপেক্ষা করে হলেও অবশ্যই নাগরিকদেরকে সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। গণতন্ত্রের স্বার্থে সরকারের গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। পাশাপাশি সোচ্চার থাকার কথা বলেন নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে। জনগণকে অন্ধকারে রেখে রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না। দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে বিরোধ সৃষ্টি হলেও ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকবে বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদী শাসন শোষণ মুক্ত। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। রাজধানীর চানখারপুলে কিশোর আনাস সহ জুলাই আন্দোলনে 6 জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। এছাড়া 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন বক্তব্যের জন্য শেখ হাসিনা সহ 2 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। বিস্তারিত জানাচ্ছেন নাইমাল জিকো। জুলাই আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাতে চাংখারপুলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ 6 জন। সেই মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করল প্রসিকিউশন। আর এই প্রতিবেদন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দাখিলের মধ্য দিয়ে জুলাইয়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলার বিচার প্রক্রিয়া শুরু হলো। যেহেতু তাদের বিরুদ্ধে ফরমাল আজকে কগনাইজেন্স নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাদেরকে উপস্থিত করার জন্য তারিখ নির্ধারণ হয়েছে। সেই দিন আসামি যদি সবাই উপস্থিত না থাকে, যারা পলাতক আছে তাদের ব্যাপারে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, পলাতক আসামিদের ব্যাপারে পত্রপত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার বিষয় থাকবে, সেগুলো সেদিন আদেশ দেবেন বলে আমরা আশা করছি। প্রতিবেদনে বলা হয়, আন্দোলন দমাতে ব্যবহার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, এপিসি কার, হেলিকপ্টার, ড্রোন ও বিপুল পরিমাণ বুলেট। এই অভিযোগে আসামি যে 8 জন, তাদের দায় ডিফারেন্ট ভাবে চিত্রায়িত হয়েছে। কেউ কমান্ড রেসপন্সিবিলিটিতে, সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে, কেউ সরাসরি নির্দেশনায়, কেউ অ্যাবেটমেন্টে, কেউ পার্টিসিপেশনে, এইভাবে বিভিন্ন রেসপন্সিবিলিটিতে বিভিন্ন ক্যাটাগরিতে তারা আসামি হয়েছেন। এদিকে ট্রাইব্যুনালে ব্যাখ্যা দেওয়ার কথা থাকলেও তা দেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি বক্তব্যের জন্য শেখ হাসিনা সহ 2 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন, সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন। সেটাও আগামী 3 তারিখে ফার্দার আদেশের জন্য আসবে এবং সেদিন যদি তারা হাজির না হন, তাদের আইনজীবীর মাধ্যমেও যদি জবাব না দেন, তাহলে আদালত এই ব্যাপারে পরবর্তী আদেশ প্রদান করবে। চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে করা হয়েছে তদন্ত। এই তদন্ত প্রতিবেদনের মাধ্যমে পৃথিবীর যে কোনো আদালতে প্রমাণ করা সম্ভব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের আসামি। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। দেশে আর কোনোদিন ডামি নির্বাচন হবে না, চট্টগ্রামে পথসভায় এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পথসভা থেকে নেতাকর্মীরা বলেছেন, রাষ্ট্র পুনর্গঠনে মৌলিক সংস্কার মানে নির্বাচনী সংস্কার নয়, শাসন ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য। সংগঠনকে মজবুত করার বার্তা নিয়ে চট্টগ্রাম সফরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা রোববার সকালে চট্টগ্রাম পৌঁছান দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সাথে ছিলেন কেন্দ্রীয় নেতারা।
পথে বৈষম্য বিরোধী ছাত্ররা ও এনসিপি নেতারা তাদের স্বাগত জানান। কর্ণফুলীর মজ্জের টেক থেকে শুরু হয় দলটির বন্দরনগরীর 10টি পথসভা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, এমন একটা বাংলাদেশ গড়তে চায় এনসিপি যেখানে পুলিশকে আর কেউ লাঠিয়াল বাহিনী বানাতে পারবে না। জানান, দেশে আর কোনো ডামি নির্বাচন হবে না। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে ওসিকে এবং ইউনিকে দাঁড় করিয়ে সাক্ষ্য রেখে কোনো মিডনাইট ইলেকশন প্রচলিত হবে না, কোনো আমি ভার্সেস ডামি ইলেকশন প্রচলিত হবে না, যেখানে পুলিশকে আর কেউ লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে পারবে না। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রশাসনকে আর লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে পারবে না। চাতুরী চৌমুহনীতে পথসভায় কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতা ডাক্তার তাসনিম জারা। পুলিশ প্রশাসন সংস্কার আর অপরাধের ন্যায্য বিচারের মধ্যে দিয়ে নিশ্চিত হবে জবাবদিহিতা, যার অপেক্ষায় গোটা বাংলাদেশ। আমরা নতুন বাংলাদেশ কেমন চাই, কেমন সংস্কার চাই, নতুন সংবিধান কেমন চাই, যাতে বাংলাদেশটা শুধুমাত্র যারা ক্ষমতায় আছে তাদের না হয়, বাংলাদেশের জনগণের হয়। ক্ষমতায় যারা থাকবে শুধুমাত্র তাদের জবাবদিহিতা কিছু গোষ্ঠীর কাছে যাতে না হয়। পথসভা থেকে নেতাকর্মীরা বলছেন, রাষ্ট্র পুনর্গঠনে মৌলিক সংস্কার বলতে কেবল নির্বাচনী সংস্কার নয়, মৌলিক সংস্কার বলতে রাষ্ট্র ও সাংবিধানিক ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য। ইশতিয়াক শান, নিউজ 24, চট্টগ্রাম। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি। ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকবেন। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর এই মুহূর্তে বক্তব্য রাখছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। কিন্তু আমি লিখে দিচ্ছি, দরকার লাগলে পদত্যাগ পত্র হিসেবে লিখে দেবো যে জুনের পরে কোনোভাবে এটা গড়াবে না, তার আগে নির্বাচন হবে। যারা যারা সন্দেহ করে যে না আমি বোধহয় কোনো মতলব বাঁচছি, ক্ষমতা আরও কুক্ষিগত করতে চাই, দীর্ঘস্থায়ী করতে চাই, তাদেরকেও দরকার লাগলে আমি প্রভিজনারি রোডের মতো করে দিয়ে বলবো যে আমি কোনোভাবেই আমার ক্ষমতা এক্সটেন্ড করতে চাই না, এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আর বেশি বাড়াতে চাই না, সামনে বরঞ্চ একটা নির্বাচন দিয়ে গণতন্ত্র নির্মাণের দিকে যা করা দরকার সেইটা আমি করবো। বন্ধুগণ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা প্রয়োজন আছে, এই কারণে আমাকে যেতে হবে একটা টকশ, আরও নেতারা যারা আছেন তারা বন্ধুগণ আজকে যে আয়োজনটা মূলত এটা নির্বাচন, আপনি বলছেন যে প্রধান উপদেষ্টা বলছে যদি অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরের নির্বাচন, বেশি হলে আগামী বছরের জুন। দর্শক, বক্তব্য রাখছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তাবনা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সাথে মত বিনিময় শেষে তিনি এসব কথা জানান। বলেন, প্রধান উপদেষ্টা চাচ্ছেন তার দেয়া সময়ের মধ্যে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন। এ সময় প্রধান উপদেষ্টার বেঁধে দেয়া তারিখেই জামাত ভোট চায় বলে জানান তিনি। এছাড়া করিডোর আর বন্দর বিদেশিদের হাতে দেওয়ার বিপক্ষে জামাতের অবস্থানও তুলে ধরেন দলটির আমির। ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শর্ত আছে এবং সেই নির্বাচন আপনারা পাবেন, তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে। আমাদের করিডোর নৌ আমরা ন বলে এসেছি, দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলি না। রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে অচল এনবিআর। রোববার সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। এদিকে এনবিআর পৃথকীকরণে জারি করা অধ্যাদেশ 31 জুলাইয়ের মধ্যে সংশোধন করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিসিএস কাস্টমস ও এক্সাইজ এবং বিসিএস কর ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রাখার কথাও বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। দেশের অর্থনৈতিক সংস্কৃতি অনুযায়ী অর্থবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মে এবং জুন মাস। এই দুই মাসের প্রতি কার্যদিবসে গড়ে 1.5 থেকে 2,000 কোটি টাকা রাজস্ব আদায় করে সরকার। কিন্তু এনবিআর সংস্কার অধ্যাদেশ বাতিল, সংস্থাটির চেয়ারম্যান অপসারণ, সংস্কার সুপারিশ কমিটির প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ এবং সব মহলের সাথে আলোচনাপূর্বক টেকসই রাজস্ব ব্যবস্থার সংস্কার, এই 4 দফা দাবিতে রোববার 13তম দিনে আন্দোলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, যে কারণে অনেকটা স্থবির রাজস্ব আদায় কার্যক্রম।
চলমান অচলাবস্থার মাঝেই বিকেলে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণায় শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা এবং ঔষধ ও জীবন রক্ষাকারী সরঞ্জাম আমদানি সেবাই টিকে রইল। আগামীকাল 26শে মে 2025 খ্রিস্টাব্দ সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। তবে ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের আমদানি এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল 13 দিনের আন্দোলনে প্রায় 20 থেকে 26,000 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে, যার দায়ভার সরকারের। সাধারণভাবে মে জুন মাসে 1 থেকে 1,500 কোটি টাকা, কখনো 2,000 কোটি টাকা পার ডে আমাদের ল্যাপসেস থাকে। তো এটিকে আসলে 14 দিন ধরে আমরা যে কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি তাতে সরকারের একটা বড় ক্ষতির, রাজস্ব ক্ষতির জায়গা তৈরি হয়েছে। আন্দোলনকারীদের দাবি, জারিকৃত অধ্যাদেশ সম্পূর্ণ অপরীক্ষিত, সমস্যা সমাধানে সরকার এগিয়ে আসছে না। অধ্যাদেশে জারিকৃত রাজস্ব মডেলের অকার্যকারিতার বিষয়ে সিভিল সোসাইটি সহ সমাজের অন্যান্য অংশীজন আশঙ্কা প্রকাশ করেছে। এদিকে এনবিআর পৃথকীকরণে জারি করা অধ্যাদেশ 31 জুলাইয়ের মধ্যে সংশোধন করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। আরও একটা বিরতির সময় হলো, সাথে থাকুন। স্বাগত আরও একবার। দর্শক দেখছেন নিউজ 24 সংবাদ। ৭১-এ বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করা হয়েছে, আর এখন শিল্পে গ্যাস সরবরাহ না দিয়ে ব্যবসায়ীদের ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শিল্প উদ্যোক্তারা। বলেন, গ্যাসের অভাবে অনেক কারখানা বন্ধ, কিন্তু তারপরও শ্রমিকদের বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। দুপুরে রাজধানী গুলশান ক্লাবে শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যবসায়ীরা। একটা ফ্যাক্টরিতে প্রতিদিন 6 থেকে 5 বার বিদ্যুৎ চলে যায়, এভারেজ 7 ঘন্টা গ্যাস কারেন্ট থাকে না। তাহলে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই কিভাবে বাংলাদেশের শিল্প, আমরা শিল্প মালিকগণ সামনে টিকে থাকবো। অর্থ বাণিজ্য সংবাদ। $5 বাড়িয়ে এবার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার। ঢাকায় প্রতি পিস গরুর চামড়া 1350 ও ঢাকার বাইরে 1150 টাকার নিচে কেনা যাবে না। বাণিজ্য উপদেষ্টা জানান, কাঁচা চামড়া রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে ধুঁকছে সম্ভাবনাময় চামড়া খাত, তাই কয়েক বছর ধরেই কোরবানি ঈদে কমছিল কাঁচা চামড়ার দাম, তবে বাড়ছে এবার। গরুর লবণযুক্ত চামড়ার দাম গত বছরের চেয়ে প্রতি বর্গফুটে 5 টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকায় বিক্রি হবে 60 থেকে 65 টাকা এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। খাসির লবণযুক্ত চামড়ার দাম ঠিক করা হয়েছে প্রতি বর্গফুট 22 থেকে 27 টাকা এবং বকরি চামড়া 20 থেকে 22 টাকা। এছাড়া ছোট গরুর প্রতি পিস চামড়া ঢাকায় সর্বনিম্ন 1350 টাকা এবং ঢাকার বাইরে 1150 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার সচিবালয়ের সংবাদ সম্মেলন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একথা জানান। উপদেষ্টা বলেন, ঈদের পর 10 দিনের মধ্যে ঢাকার বাইরের চামড়া ঢাকায় ঢুকতে দেয়া হবে না। চামড়া সংরক্ষণে সারা দেশের বিভিন্ন মাদ্রাসায় 30,000 টন লবণ বিতরণ করবে বাণিজ্য মন্ত্রণালয়। আমরা বাজারের সরবরাহ কে কিছুটা সংকুচিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি 10 দিন যাবৎ আমরা কোনো চামড়া ঢাকা শহরে ঢুকতে দিব না। চামড়া যাতে নষ্ট না হয় এজন্য প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানি করতে পারবেন ব্যবসায়ীরা। এ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে, যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি। এদিকে চামড়া শিল্প নিয়ে এক অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পুরোপুরি চালু না হলে এই খাতের উন্নতি সম্ভব নয়। আমাদের যে কাজগুলি যেখানে লোকাল লেভেলে, একটা তো ক্রাইসিস আছে সিটিপি, আরেকটা আছে মার্কেটের জায়গায় আমাদের ম্যানেজমেন্ট কালেকটিভলি করা। এই চ্যালেঞ্জগুলো আমরা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজের থেকে রিজলভ করার চেষ্টা করছি।
তিনি আরো বলেন, দেশের চামড়া খাতে একটি কার্যকর ও টেকসই ইকোসিস্টেম গড়ে তোলা গেলে এবং দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা গেলে এ শিল্পে অগ্রগতির সম্ভাবনা আছে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। আমি বলবো যে দর্শক, এই ছিল সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।